পৃথিবী আর বায়ুমণ্ডলের উত্তাপের সমতার যে বিষয়টা, সেই বিষয়টাকে যদি আমরা প্রথমে দেখি, তাহলে সারা বছর পৃথিবী যে সূর্যের তাপটা লাভ করে, সেই সূর্যের তাপটা সে যেমন গ্রহণ করছে, তেমনি প্রতিনিয়ত তাকে সেই তাপটা ফেরত পাঠিয়ে দিতে হয় মহাশূন্যের দিকে। এইভাবে পৃথিবীর সূর্যের উত্তাপ লাভ বা সূর্যের উত্তাপটাকে মহাশূন্যের দিকে ফিরিয়ে দিয়ে সারা বছরে গড়ে পৃথিবীর হিসেবটা চলে আসে শূন্যতে। ঠিক যেমন আমাদের সংসারে বা আমাদের দেশের যখন পার্লামেন্ট চলে, তখন দেখবে একটা বাজেট পেশ করা হয়, অর্থাৎ সারা বছরের হিসেব নিকেশের একটা বাজেট, অর্থাৎ আয় আর ব্যয়ের হিসেব। আয় আর ব্যয়ের হিসেবটা যদি বছর শেষে গিয়ে শূন্যতে পৌঁছয়, অর্থাৎ ঘাটতি শূন্য হয়, তাহলে বোঝা যাবে যে সঠিকভাবে সংসারটা মেনটেন হয়েছে বা দেশের খরচটা মেনটেন হয়েছে। কিন্তু যদি আয় ব্যয়ের হিসেবের মধ্যে সমতা না থাকে, তাহলে এই বাজেটটার ওপরে একটা তার প্রভাব পড়ে। ঠিক তেমনি পৃথিবী সারা বছর ধরে সূর্য থেকে যে সৌর বিকিরণটা লাভ করে, সেটাকে সে তাপ হিসেবে ব্যবহার করে। এই তাপ হিসেবে ব্যবহার করার পরে সে কিছু পরিমাণে নিজের পরিচালনার জন্য বা অ্যাটমসফেরিক সিচুয়েশন হোক, সেটা বায়োজিওগ্রাফিক্যাল সিচুয়েশন হোক, সেইটা পরিচালনার জন্য সে কিছুটা পরিমাণে ব্যয় করে এবং কিছুটা পরিমাণে সে মহাশূন্যের দিকে ফিরিয়ে দিতে চায়। এইভাবে সারা বছরে পৃথিবী যতটা সূর্যশক্তি লাভ করে এবং যতটা সূর্যশক্তি ফিরিয়ে দেয়, তার নিট ফল হবে জিরো। যদি জিরোতে গিয়ে পৌঁছানো যায়, তাহলে বোঝা যাবে যে উত্তাপের সমতা ঠিকঠাক ছিল। যদি জিরোতে পৌঁছানো না যায়, তাহলে বোঝা যাবে যে উত্তাপের সমতা ঠিকঠাক নেই, কোনো একটা বিশেষ কারণের জন্য উত্তাপের সমতাটা বিঘ্নিত হয়েছে। এই আয় ব্যয়ের হিসেবটা পৃথিবীর ক্ষেত্রে পরিচিত হিট বাজেট হিসেবে। হিট বাজেটটা অ্যাটমসফেরিক হিট বাজেট, হিট বাজেটটা আর্থ ইটসেলফ হিট বাজেট হিসেবে পরিচিত। আমরা জানি যে সারা বছর পৃথিবীতে যে পরিমাণ ক্ষুদ্র তরঙ্গরূপে সূর্যের আলো এসে পৌঁছায়, পৃথিবী প্রায় সমপরিমাণই সূর্যের আলো, যেটাকে সে তাপ হিসেবে ব্যবহার করে, সেটাকে বৃহৎ তরঙ্গরূপে আবার মহাশূন্যের দিকে ফিরিয়ে দেয়। ফলে পৃথিবীর মোট উত্তাপের পরিমাণ সারা বছর একই থাকে, কোনো রকম হ্রাস বৃদ্ধি ঘটে না। একে পৃথিবীর উত্তাপের সমতা বা হিট ব্যালেন্স অফ আর্থ বলে। বিভিন্ন ক্লাইমেটোলজিস্ট, মেট্রোলজিস্টদের মতে, দ্য ইনকামিং শর্ট ওয়েভ সোলার রেডিয়েশন is balanced by an equal amount of long wave radiation going back to space. This is termed heat balance or heat budget of the earth. আবার বলি, দ্য ইনকামিং শর্ট ওয়েভ সোলার রেডিয়েশন, তাহলে যে সূর্যের আলোটা পৃথিবীতে আসছে সেটা ক্ষুদ্র তরঙ্গরূপে, is balanced, সমতা রক্ষিত হয়, by an equal amount of long wave radiation going back to space. এটা সমতাটা রক্ষিত হয় যখনই বৃহৎ তরঙ্গরূপে পৃথিবী সেই উত্তাপটা মহাশূন্যের দিকে ফিরিয়ে দেয়। দিস টার্মড অ্যাজ, একে বলা হয় হিট ব্যালেন্স, তাপ সমতা বা হিট বাজেট অফ দ্য আর্থ, পৃথিবীর উত্তাপের আয় ব্যয়ের হিসেব। আমরা জানি যে সূর্য থেকে আগত সৌর বিকিরণের শতকরা 66%
পৃথিবীকে উত্তপ্ত করে। যদি ধরে নেওয়া যায় পৃথিবীতে যে সূর্যের আলোটা এলো তার পরিমাণ 100% বা 100 ভাগ, তাহলে তার মাত্র 66% বা 66 ভাগ পৃথিবীকে উত্তপ্ত করতে ব্যবহৃত হয়। তাহলে বাদ বাকি 34% এখানে হিসেব পাওয়া যাচ্ছে না। জিটি ট্রিওয়ার্থার মতে আর্থের এই যে হিট ব্যালেন্স, সেই হিট ব্যালেন্সটাকে আমরা একটা টেবিল বা একটা ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করতে পারি। সেটা কিভাবে? সেটা এইভাবে, এই পুরো চার্টটাকে সম্পূর্ণভাবে মনে রাখতে হবে বা বুঝে নিতে হবে, এবং এইটা বুঝে নিয়ে আমাদের যখন পরীক্ষায় প্রশ্ন আসবে হিট বাজেট বলতে কি বুঝি বা হিট বাজেট জিনিসটা কি, তখন কিন্তু এই চার্টটা সম্পূর্ণরূপে দেখাতে হবে। এই চার্টের একদম নিচে লেখা রয়েছে যে এই চার্টটা কার, অর্থাৎ কোন ক্লাইমেটোলজিস্ট বা মেট্রোলজিস্টের হিসেবটা আমরা আলোচনা করছি। বিভিন্ন ক্লাইমেটোলজিস্ট, বিভিন্ন মেট্রোলজিস্ট বিভিন্নভাবে হিট বাজেটের এই যে হিসেবটার প্রকাশ করেছেন, এবং এই প্রকাশের মাত্রাটা এক একজনের ক্ষেত্রে কিছুটা পরিমাণে হলেও আলাদা। আমাদের বলে দিতে হবে আমরা কার হিট বাজেটের হিসেবটা দিচ্ছি। তার নাম দেওয়া থাকলে তখন সেক্ষেত্রে কনফিউশন হবে না এক্সামিনারের কাছে যে সে কোন হিট বাজেটের হিসেবটা দেখছে। যদিও আমরা আগে বললাম যে আমরা 66% বায়ুমণ্ডলকে উত্তপ্ত করি, তবে এই হায়দার অ্যান্ড অলিভারের যে হিসেবটা, অর্থাৎ জিটি ট্রিওয়ার্থার বেস করে তাদের বইতে এই হিসেবটা দেওয়া আছে, সেই হিসেব অনুযায়ী 65% বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, এবং 35%-এর হিসেবের কথা এখানটাতে নেই। সেই 35% আবার কোনো বইতে দেখবে 34%, যেটাকে বলা হয় অ্যালবেডো। অ্যালবেডো কথাটা আমাদের শোনা আছে। অ্যালবেডো হচ্ছে বায়ুমণ্ডলের বিভিন্ন অংশ থেকে বিক্ষিপ্ত হয়ে যে সূর্যরশ্মিটা ফিরে চলে যায় প্রথমেই, তাকে বলা হয় অ্যালবেডো। এই অ্যালবেডো ঘটাতে সাহায্য করে জলভাগ, অর্থাৎ চকচকে যেমন অংশগুলো থাকে, যেমন আমাদের যদি আমরা ভাবি যে একটা আয়নার উপরে আলো ফেলা হলো, আলোটা কিন্তু সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়ে চলে যায়। সেই রকমই ভূপৃষ্ঠেও কিছু উপাদান এমন থাকে যেগুলো সরাসরি সূর্যের আলোটাকে রিফ্লেক্ট করে দেয়। সেই সূর্যের আলোটা যখন রিফ্লেক্ট হয়ে যায় তখন সেটা পৃথিবী বা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে কোনো ভূমিকা গ্রহণ করে না। সেই অংশটাকে বলা হচ্ছে অ্যালবেডো। এখানে প্রথমে যে হিসেবটা দেওয়া আছে সেটাকে বলা হচ্ছে ইনকামিং শর্ট ওয়েভ সোলার রেডিয়েশন ইন পার্সেন্টেজ, অর্থাৎ শতকরা হিসেবে। এটা কিন্তু জিটি ট্রিওয়ার্থার হিসেব অনুযায়ী করা হয়েছে, এবং এটা পাওয়া গেছে হায়দার অ্যান্ড অলিভারের বইতে। জিটি ট্রিওয়ার্থার হিসেব অনুযায়ী পৃথিবীতে যে সূর্যের তাপটা আসে, টোটাল এনার্জি রিচিং দ্য টপ অফ দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলের সবথেকে ওপরের অংশে সূর্য থেকে যে উত্তাপটা আসে সেটাকে যদি 100 ধরে নিই বা 100% ধরে নিই, তার 35% দ্য অ্যামাউন্ট অফ সোলার রেডিয়েশন লস্ট বা ডিপ্লিটেড ডিউরিং ইটস প্যাসেজ থ্রু দ্য অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ারের মধ্যে প্রবেশ করার সাথে সাথে কিছুটা ভাগ, এখানে 3টে ভাগে দেখানো হয়েছে, এই 3টে ভাগের মাধ্যমে সূর্যের উত্তাপ আবার বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করেই ফিরে চলে যায়। সেই 3টে ভাগ কি? রিফ্লেক্টেড ফ্রম দ্য ক্লাউড, মেঘের দ্বারা প্রতিফলিত হয়ে যাওয়া। রিফ্লেক্টেড ফ্রম দ্য গ্রাউন্ড সারফেস, গ্রাউন্ড সারফেসের উপরে পড়ে যে অংশটা রিফ্লেক্ট হয়। আর স্ক্যাটার্ড অ্যান্ড ডিফিউজড বাই দ্য ডাস্ট পার্টিকেল অ্যান্ড মলিকিউলস অফ ওয়াটার ভেপার
অ্যান্ড সেন্ট ব্যাক টু স্পেস, এটা হচ্ছে 6%, অর্থাৎ 27, 2, 6 এই তিনটে মিলে 35%। ডান দিকে, একদম ডান দিকের কলামটাতে লেখা রয়েছে। তাহলে এই যে 65% ভূপৃষ্ঠে এলো এবং অ্যাটমসফিয়ারকে উত্তপ্ত করলো, তার পরিমাণটা আমরা বুঝতে পারলাম যে 35% সেখানে ফিরে চলে যাচ্ছে। ক্লাউডের মাধ্যমে 27%, গ্রাউন্ড সারফেস অর্থাৎ যেখানে ফ্রেশ স্নো আছে এইরকম কভার্ড এরিয়া, যেমন আমাদের অ্যান্টার্কটিকা হোক, আর্কটিক রিজিয়ন হোক, যে কোনো রিজিয়ন থেকে, বা জলের দ্বারা প্রতিফলিত হয়ে ক্লিয়ার, যদি জলের উপরেও অনেক সময় প্রতিফলিত হয়ে আলো ফিরে যায়, সেটা 2%। আর বায়ুমণ্ডলের বিভিন্ন যে ডাস্ট পার্টিকেলগুলো আছে বা ওয়াটার ভেপার আছে, তাদের দ্বারাও 6% ফিরে চলে যায়। এই 35%টাকে একটা নামকরণ করা হয়েছে, একে বলা হচ্ছে অ্যালবেডো। তাহলে অ্যালবেডো সম্পর্কে আমাদের বলতে বললে আমরা বলবো যে অ্যালবেডো হচ্ছে এমন একটা অংশ সূর্য থেকে আগত সৌররশ্মির 34 থেকে 35% বায়ুমণ্ডলের বিভিন্ন অংশ দ্বারা এবং ভূপৃষ্ঠের কিছু কিছু অংশ দ্বারা প্রতিফলিত হয়ে ফিরে চলে যায়, সেটাকে বলা হয় অ্যালবেডো। এবার দেখা যাক এই 100 থেকে 35 বাদ দিলে রয়ে গেল 65%। এই 65% আমাদের বায়ুমণ্ডলটাকে উত্তপ্ত করছে। রিমেইনিং অ্যামাউন্ট অফ সোলার রেডিয়েশন অ্যাভেলেবল ফর দ্য আর্থ অ্যান্ড ইটস অ্যাটমসফিয়ার 65%। এই 65%-এর ভূমিকাটা কি? টেরেস্ট্রিয়াল হিট রিসিভড গেইনড বাই দ্য আর্থ সারফেস, ভূপৃষ্ঠের দ্বারা যেটা রিসিভড হয়, রিসিভড থ্রু ডাইরেক্ট রেডিয়েশন, সরাসরি যদি যে অংশটা ভূপৃষ্ঠকে বা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে তার পরিমাণ হচ্ছে 34%। রিসিভ থ্রু ডিফিউজ ডে লাইট, এটা হচ্ছে 17%। এবার ডিফিউজ ডে লাইট কথাটা আমাদের কাছে নতুন। ডাইরেক্ট রেডিয়েশন আমরা জানি, আর ডিফিউজ ডে লাইট আমাদের কাছে নতুন। ডিফিউজ ডে লাইট জিনিসটা কি? ডিফিউজ ডে লাইটের কনসেপ্ট যদি জানতে হয় তাহলে আমাদের বর্ষাকালে আসতে হবে। যেমন ধরা যাক আজকের দিনের ক্ষেত্রে আমরা সূর্যটাকে দেখতে পাচ্ছি না, কিন্তু দিনের আলো রয়েছে, অর্থাৎ ভূপৃষ্ঠের মাধ্যমে উত্তপ্ত কোনো অংশ যখন তাপটাকে রেডিয়েট করে দেওয়ার চেষ্টা করে, তখন যদি ক্লাউড কভার্ড স্কাই থাকে, সেটা ক্লাউডে আবার বাধা পেয়ে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে। আমরা সূর্যরশ্মিটাকে এখানে তাপ হিসেবে আলোচনা করব, অর্থাৎ ভূপৃষ্ঠকে আর বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে যে ভূমিকাটা নেয় সেটা হচ্ছে তাপের ভূমিকা। এই তাপটার ক্ষেত্রে আমরা আলোচনাটা সীমাবদ্ধ রাখব, আলোটা নয়। অর্থাৎ একটা সময় পৃথিবী উত্তপ্ত হলো, তারপর মেঘাচ্ছন্নতা যদি ছেয়ে যায়, তাহলে বোঝা যাবে যে পৃথিবীর বিভিন্ন অংশ আবার ওই যে রেডিয়েশনটা ব্যাক করে আসছে তার মাধ্যমে উত্তপ্ত হতে পারে। তার পরিমাণ হচ্ছে 17%। এই দুটো মিলে হলো 51%। তাহলে 51% যদি হয়, বাদ বাকি পার্সেন্টেজটা কোথায় গেল সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। এবার সি যদি আমরা দেখি, atmospheric heat received gained by the earth atmosphere from incoming solar radiation and outgoing terrestrial radiation. Atmospheric heat received from incoming solar radiation, সরাসরি সূর্যের আলো দ্বারা যে উত্তপ্তকরণ ঘটে, এবং আউটগোয়িং টেরেস্ট্রিয়াল রেডিয়েশন, যখন পৃথিবী তাপটা ছেড়ে দিচ্ছে তখনও কিন্তু বায়ুমণ্ডলটা উত্তপ্ত হতে পারে। অর্থাৎ কিছু পরিমাণে বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে সরাসরি আগত সৌররশ্মি দ্বারা, কিছু পরিমাণে বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে পৃথিবী যখন তাপটা ছেড়ে দিচ্ছে তার দ্বারা। এর পরিমাণ হচ্ছে 48%। অর্থাৎ আর্থের ভূপৃষ্ঠের
উত্তপ্ত হওয়া আর বায়ুমণ্ডলের উত্তপ্ত হওয়ার পরিমাণের মধ্যে কিছুটা পার্থক্য আমরা লক্ষ্য করছি। রিসিভড থ্রু অ্যাবজর্পশন অফ ইনকামিং সোলার রেডিয়েশন বাই ওজোন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন আর ওয়াটার ভেপার বা ওয়াটার মলিকিউল 14%, রিসিভড থ্রু আউটগোয়িং টেরেস্ট্রিয়াল রেডিয়েশন 34%। অর্থাৎ বায়ুমণ্ডল সরাসরি সূর্যের আগত রশ্মি দ্বারা ততটা উত্তপ্ত হতে পারে না যতটা সে উত্তপ্ত হয় পৃথিবী যখন তাপটা বিকিরণ করছে তার দ্বারা। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে বায়ুমণ্ডল সরাসরি সূর্যরশ্মি দ্বারা ততটা উত্তপ্ত হতে পারে না যতটা সে উত্তপ্ত হয় বিকিরিত সৌররশ্মির দ্বারা। এই যে 65%-এর মধ্যে 51 আর 48, এই যে দুটো অংশ, এই দুটো অংশের আমাদের হিসেব আবার মিলিয়ে নিতে হবে তার সাথে আউটগোয়িং লং ওয়েভ টেরেস্ট্রিয়াল রেডিয়েশনের সাথে আর হিট ব্যালেন্স বা হিট বাজেট অফ দ্য অ্যাটমসফিয়ারের সাথে। প্রথমত হচ্ছে আয়ের হিসেব, দ্বিতীয় 2 আর 3 নম্বর যে পয়েন্টটা আছে সেই 3 নম্বর পয়েন্টটা হচ্ছে ব্যয়ের হিসেব। আউটগোয়িং লং ওয়েভ টেরেস্ট্রিয়াল রেডিয়েশন, টোটাল এনার্জি রিসিভড বাই দ্য আর্থ 51%, এনার্জি লস্ট বাই দ্য আর্থ কী করে হচ্ছে 51%-এর মধ্যে, তার মধ্যে লস্ট থ্রু ডাইরেক্ট রেডিয়েশন, সরাসরি যদি পৃথিবী বিকিরণ করে দেয় তার পরিমাণ হচ্ছে 23%, স্পেন্ট ইন কনভেকশন অ্যান্ড টার্বুলেন্স, বায়ুমণ্ডলে বা পৃথিবীতে যেরকম পরিচলন পদ্ধতিতে উত্তপ্তকরণ ঘটে বা ঘূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে যে তাপটা ব্যয় হয় তার পরিমাণ হচ্ছে 9%, স্পেন্ট ইন ইভাপোরেশন, ইভাপোরেশনের ক্ষেত্রে বা বাষ্পীভবনের ক্ষেত্রে ব্যয় হয় 19%, এই দুটো মিলে হলো 51%। অর্থাৎ 51% টেরেস্ট্রিয়াল যে অ্যাবজর্পশন বা হয়েছিল সেই অ্যাবজর্পশনটাই আবার আমরা ফিরিয়ে দিতে পারলাম। অর্থাৎ আয় 51% আর ব্যয় 51%, এই দুটো মিলে গেল। কিন্তু এখনো পর্যন্ত পাওয়া গেল না 65 থেকে 51 এই পার্সেন্টেজটা। অর্থাৎ 65 থেকে 51 অর্থাৎ 14% হিসেব আমরা পাচ্ছি না। এবার দেখা যাক আমাদের হিট ব্যালেন্স বা অ্যাটমসফিয়ার। হিট ব্যালেন্স অফ দ্য অ্যাটমসফিয়ার, টোটাল অ্যামাউন্ট রিসিভড ABCD বাই দ্য অ্যাটমসফিয়ার, সেটা হচ্ছে রিসিভ থ্রু অ্যাবজর্পশন অফ ইনকামিং শর্ট ওয়েভ সোলার রেডিয়েশন 14%। এই ইনকামিং শর্ট ওয়েভ সোলার রেডিয়েশনের এই যে 14%, তার সাথে যদি আমরা 15% যোগ 51% যোগ করে দিই তাহলে দেখা যাচ্ছে সেটা 65% হয়। এই 65%ই কিন্তু আমাদের ইনকামিং যে রেডিয়েশন, যেটা 100 থেকে 35-কে বাদ দিয়ে পাওয়া গেছিল সেইটার অংশ। অর্থাৎ ওই 14%টা কীভাবে ব্যয় হচ্ছে, সেই ব্যয় হচ্ছে রিসিভ থ্রু অ্যাবজর্পশন অফ ইনকামিং শর্ট ওয়েভ সোলার রেডিয়েশন। এই যখন অ্যাবজর্পশন হলো অবশ্যই সেটা আবার পৃথিবী থেকে বাইরের দিকে বা মহাশূন্যে ফিরে যাবে। এই 51 আর 14 যোগ করলে আমরা পাচ্ছি 65%। দ্বিতীয়ত হচ্ছে রিসিভ থ্রু এফেক্টিভ রেডিয়েশন ফ্রম আর্থ সারফেস। এই আর্থ সারফেসের আর্থ সারফেসটা যে অংশটুকুকে রিফ্লেক্ট করে দিচ্ছে সেই অংশটার পরিমাণ হচ্ছে 6%। রিসিভ থ্রু কনভেকশন অ্যান্ড টার্বুলেন্স, যে কথাটা আমরা আগে বলেছি, অর্থাৎ যেখানে স্পেন্ট হলো সেটা রিসিভড হচ্ছে 9%, আর রিসিভড অ্যাজ লেটেন্ট হিট অফ কনডেনসেশন 19%। এই 19%টাই আমাদের লেটেন্ট হিট হিসেবে বায়ুমণ্ডলে অনেক সময় থেকে যায়। আবার সারা বছরের হিসেবের পরিপ্রেক্ষিতে যদি দেখি আমরা তাহলে এই অংশটুকু আবার মহাশূন্যে ফিরে যায়, তার পরিমাণ হচ্ছে 48%।
এই 48% আর অ্যাটমসফেরিক হিট রিসিভ 48%, এই দুটো মিলিতভাবে দেখা যাচ্ছে যে পৃথিবী না গেন করছে না লস করছে। অর্থাৎ গেন যদি 48% হয়, লসও 48%, তাহলে আমাদের নিটফল রয়ে গেল 0, অর্থাৎ আয় ব্যয়ের হিসেবের পরিমাণ এখানে 0 হয়ে গেল। অর্থাৎ অ্যাটমসফেরিক হিট ব্যালেন্স আর টেরেস্ট্রিয়াল হিট ব্যালেন্স দুটো কিন্তু সমান সাথে বা একসাথে কাজ করে, কখনোই দুটো আলাদা নয়। সেই কারণে আমরা অ্যাটমসফেরিক হিট ব্যালেন্সে কিছু টেরেস্ট্রিয়াল হিট ব্যালেন্সের অ্যামাউন্টটাকেও পেয়ে থাকি। অ্যাটমসফেরিক হিট ব্যালেন্সে হিট রিসিভ 14 আর 34%, প্রথম কলামটা যদি আমরা প্রথম টেবিলের অংশটুকু দেখি, অ্যাটমসফেরিক যে হিট রিসিভ সেটা 48%, আর হিট ব্যালেন্স অফ দ্য অ্যাটমসফিয়ার সেটাও 48%। যদিও প্রথমে আমরা অ্যাটমসফেরিক আর টেরেস্ট্রিয়াল হিট ব্যালেন্সের বা হিট রিসিপ্টের কথা দুটো আলাদা আলাদাভাবে আলোচনা করেছি, তবে অ্যাটমসফেরিক হিট রিসিপ্টটাকে যখনই আমরা অ্যাটমসফেরিক হিট বাজেট হিসেবে দেখছি, তখন দুটোকেই কিন্তু 48%-এ মিলিয়ে সেটাকে আয় আর ব্যয়ের ফলটাকে 0-তে পরিণত করতে হবে, তবেই আমরা পৃথিবীর উত্তাপের সমতা ফিরে পাব। তবে বাস্তব ক্ষেত্রে অনেক সময়ই এই ঘটনা ঘটে না। কোনো সময় কোনো বছর আমাদের কিছুটা পরিমাণ তাপ থেকে যায়, বা কোনো বছর যতটা তাপ রেখেছিলাম তার থেকে, যতটা তাপ পেয়েছিলাম তার থেকে বেশি পরিমাণে তাপ ব্যয় হয়ে যায়। এবার এখানে একটা প্রশ্ন হতে পারে যে যতটা তাপ পেলাম তার থেকে কম ছেড়ে দিলাম, মানা যেতে পারে, কিন্তু যতটা পেলাম না তার থেকে বেশি ছাড়লাম কি করে? এই হিসেবটাকে আমরা যখন মিলে যে আর্থের নিজস্ব একটা হিট সোর্স আছে, অর্থাৎ আর্থের কোর এখনো গরম অবস্থায় আছে, অর্থাৎ ভূগর্ভ থেকেও আমরা কিছুটা পরিমাণে তাপ পেয়ে থাকি। সেই তাপটার কথাই এখানে বলা হচ্ছে যে অনেক সময় যতটা পরিমাণ সূর্য থেকে আমরা তাপ পেয়েছিলাম তার থেকে বেশি পরিমাণ তাপ আমরা ছেড়ে দিতে বাধ্য হই। ওই বেশি পরিমাণ তাপ ছেড়ে দেওয়ার পরিমাণটা যেটা আমরা লাভ করেছি পৃথিবীর নিজস্ব অংশ থেকে, অর্থাৎ সূর্য থেকে আমরা লাভ করিনি। সেই কারণে পৃথিবীতে অনেক সময় আমরা আইস এজ আসতে দেখি, আর পৃথিবীতে অনেক সময় আমরা মরুভূমির বিস্তার লক্ষ্য করি। অর্থাৎ ক্রমাগত যদি আমাদের আয় ব্যয়ের হিসেবের মধ্যে পার্থক্য চলতে থাকে, তাহলে পৃথিবী ক্রমশ গরম হবে। যদি পৃথিবী তার রিসিপ্ট সূর্যরশ্মির থেকে গোয়িং ব্যাক সূর্যরশ্মিটার পরিমাণটা কম হয়, অর্থাৎ পৃথিবী ক্রমশ উত্তপ্ত হতে থাকবে, যে ঘটনাগুলো এখন দেখা যাচ্ছে। আমরা বসবাস করি দুটো আইস এজের মধ্যবর্তী স্থানে। এই দুটো আইস এজের মধ্যবর্তী স্থানটা এমন একটা স্থান যেটা হচ্ছে পৃথিবীর গরম সময়। এই গরম সময় পৃথিবী ক্রমশ উত্তপ্ত হতে শুরু করে এবং বরফগুলো গলে যেতে শুরু করে। অর্থাৎ একটা আইস এজ আসার আগে সমগ্র যে আইস যে শিল্ড আছে বা আইস শেল্ফ আছে, সেই সমস্তগুলো কিন্তু আস্তে আস্তে গলে যেতে শুরু করবে। তাহলে আমরা এখন বলতে পারি যে আমাদের এখনকার আয় ব্যয়ের হিসেবটা কিন্তু একটু গরমিল আছে। অর্থাৎ পৃথিবী যদি ক্রমশ উত্তপ্ত হয়, বুঝতে হবে সেটা মানুষের কারণেই হোক বা অ্যাটমসফেরিক হিট ব্যালেন্স ঠিকমতো মেনটেন না হওয়ার জন্যই হোক, পৃথিবী ক্রমশ উত্তপ্ত হচ্ছে। প্রত্যেক শতাব্দীতে প্রায় 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে টেম্পারেচার বেড়ে যাচ্ছে। একটা আর্থ সারফেসের রেসপেক্টে 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু অনেক বেশি উষ্ণতা। এই 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বেড়ে যাওয়ার ফলেও কিন্তু পৃথিবী ক্রমশ উত্তপ্ত হচ্ছে, এবং এই উত্তাপের ফলে পৃথিবীতে আইস যেগুলো রয়েছে, অর্থাৎ বরফগুলো রয়েছে, বরফগুলো গলতে শুরু করে। এই বরফগুলো সমগ্র গলে যাওয়ার পরে এমন একটা সিচুয়েশন আসবে যখন বাতাসে ওয়াটার ভেপারের পরিমাণ বা জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ বাড়তে থাকবে। জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ বাড়লে আর পৃথিবী উত্তপ্ত হলে মেঘের পরিমাণ বাড়তে থাকবে। মেঘের পরিমাণ যদি বাড়ে তাহলে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সূর্যরশ্মি সরাসরি পৃথিবীতে এসে পৌঁছতে কম পারবে, তার ফলে পৃথিবী আস্তে আস্তে আবার ঠান্ডা হতে শুরু করবে। এইভাবে ঠান্ডা হওয়া বা গরম হওয়া, এই দুটো প্রক্রিয়া ক্রমাগত চলতে থাকে এবং চক্রাকার পথে চলতে থাকে। এর মাধ্যমে পৃথিবীর আইস এজ আসা বা আইস এজ না আসাটাও নির্ভর করে।
তাহলে অ্যাটমসফেরিক হিট ব্যালেন্স আর টেরেস্ট্রিয়াল হিট ব্যালেন্স দুটোর হিসেবগত পার্থক্য থাকলেও দুটোর মধ্যে একটা সম্পর্ক রয়েছে, কোনোটাই কোনো অংশটাকে বাদ দিয়ে হবে না। কারণ সরাসরি আগত সূর্যরশ্মির দ্বারা বায়ুমণ্ডল তেমনভাবে উত্তপ্ত হতে পারে না। পৃথিবী উত্তপ্ত হওয়ার পর সে যে রশ্মিটা ছেড়ে দেয় তার দ্বারা বায়ুমণ্ডল খুব বেশি পরিমাণে উত্তপ্ত হয়। তাহলে বায়ুমণ্ডলে উত্তপ্তকরণের ক্ষেত্রে ভূপৃষ্ঠের একটা বিশেষ ভূমিকা আছে। আবার ভূপৃষ্ঠের উত্তপ্তকরণের ক্ষেত্রেও বায়ুমণ্ডলও প্রভাব বিস্তার করে থাকে, কারণ বায়ুমণ্ডলের সিচুয়েশনের উপর বা পরিস্থিতির উপর নির্ভর করে কোনো একটা অংশের ভূপৃষ্ঠ কতটা পরিমাণে উত্তপ্ত হতে পারবে কিনা। এই যে টেবিলটা, এই টেবিলটাকে ভালো করে মনে রাখতে হবে, পারলে মুখস্থ করে ফেলতে হবে। এই টেবিলটাকে আবার ব্যাখ্যা করতে হবে এইভাবে: incoming shortwave solar radiation and the heat budget of the earth and the atmosphere. The earth receives most of its energy from the sun through shortwave solar radiation. এতক্ষণ আমরা টেবিলের মাধ্যমে অল্প কথায় লিখে প্রকাশ করছিলাম, এবার ভাষার মাধ্যমে প্রকাশ করতে হবে। The solar energy radiated towards the earth's surface is taken as 100% or 100 units. Out of total incoming solar radiation, অর্থাৎ 100% বা 100 ইউনিট entering the Earth's atmosphere, 35% is sent back to space through reflected from cloud, 27%, reflected from the ground surface and by scattered and diffused by the dust particle and molecules of water vapor and sent back to space. এইভাবে অ্যালবেডোর মাধ্যমে আমরা কি করছি, পাচ্ছি যে একটা অংশ ভূপৃষ্ঠ বায়ুমণ্ডল থেকে ফিরে চলে যাচ্ছে। রিমেনিং অ্যামাউন্ট অফ সোলার রেডিয়েশন অ্যাভেলেবল ফর দ্য আর্থ অ্যান্ড ইটস অ্যাটমসফিয়ার 100% মাইনাস 35%, 65%। এখানে একটা কি ভুল হলো, অর্থাৎ 6% হবে। এই অংশটুকু হবে 6%, এখানটা একটা ভুল আছে, অর্থাৎ 27, 6 আর 2 তিনটে মিলে হচ্ছে 35%। Out of 65% energy received the earth and the atmosphere, 51% is received by the earth's surface, received as direct radiation, and 65% minus 51%, 14% is absorbed by the atmospheric gases, that is the ozone, oxygen, water vapor, etc., and water vapor in different vertical zones of the atmosphere. আমরা তাহলে টেবিলটার দিকে যদি আবার যাই, এই যে এইখানটাতে যে 51 পেলাম, কিন্তু 14%-এর হিসেবটা পাচ্ছিলাম না, সেই 14%-এর হিসেবটা কিন্তু এখানে দেওয়া আছে। অর্থাৎ এই 14% কিভাবে আমাদের ক্ষেত্রে কাজে লাগে। The 51% solar energy received by the earth comprise 34% as direct solar radiation and 17% as diffuse daylight. Direct solar radiation এর মাধ্যমে 34% আমাদেরকে উত্তপ্ত করছে, আর 17% diffuse daylight হিসেবে বায়ুমণ্ডল আর ভূপৃষ্ঠকে উত্তপ্ত করছে। The heat budget of the atmosphere comprises 48% of solar radiation, wherein 14% is received through absorption of shortwave incoming solar radiation and 34% is received from the outgoing long wave terrestrial radiation. এবার হিট ব্যালেন্সটা কিভাবে মেনটেন হচ্ছে, আউটগোয়িং লং ওয়েভ টেরেস্ট্রিয়াল রেডিয়েশন অ্যান্ড হিট ব্যালেন্স। আফটার রিসিভিং দ্য এনার্জি ফ্রম দ্য সান, দ্য আর্থ অলসো রেডিয়েটস এনার্জি out of its surface into the atmosphere through long wave terrestrial radiation. The terrestrial radiation is also called effective radiation because it helps in heating the lower portion of the atmosphere.
Out of 51% energy which the earth has gained from the sun, 23% energy is lost through direct long wave outgoing terrestrial radiation. Out of 23% terrestrial radiation, 6% is absorbed again by the atmosphere and 17% goes directly back to the space. Out of 51% energy which the earth has gained from the sun, 9% is spent by convection and turbulence, 19% is spent through evaporation which is added to atmosphere as latent heat of the condensation. তাহলে ইভাপোরেশনের মাধ্যমে যে তাপটা বায়ুমণ্ডল লাভ করছে, কনডেনসেশন ইভাপোরেশনের যে ব্যয় হচ্ছে, সেই ব্যয় করা তাপটাই লেটেন্ট হিট হিসেবে কনডেনসেশনের সময় বায়ুমণ্ডলে যুক্ত হয়। আমরা জানি যে বায়ুমণ্ডলে যখন ওয়াটার ভেপারগুলো কনডেন্সড হয় তখন সে কিছু পরিমাণ লেটেন্ট হিট বায়ুমণ্ডলে ছেড়ে দেয়। সেই লেটেন্ট হিটগুলো কিন্তু বায়ুমণ্ডলকে আবার উত্তপ্ত করতে ব্যবহৃত হয়। তাহলে কোনো একটা অংশ থেকে সম্পূর্ণরূপে আলাদা নয়, যে একটা হিসেবে আমরা আলাদা করছি, আরেকটা হিসেবে পৃথিবী আলাদা করছে বা বায়ুমণ্ডল আলাদা করছে, তা নয়। প্রত্যেকটা পরস্পরের সাথে রিলেটেড। এই রিলেশনশিপে কিন্তু আমাদের হিট ব্যালেন্স মেনটেনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Thus, এইভাবে the total energy received by the atmosphere from the sun and the earth become 48% which is radiated to the space in one way of the other. এইভাবে আমরা আর্থের ক্ষেত্রে বা অ্যাটমসফিয়ারের ক্ষেত্রে হিট ব্যালেন্সটাকে মেনটেন হতে দেখি। হিট ব্যালেন্স অফ দ্য অ্যাটমসফিয়ার, এনার্জি ব্যাক টু স্পেস 35% প্লাস 17% প্লাস 48% equal to 100% through radiation of the atmosphere, through radiation from the earth। এইভাবেই আমাদের অ্যাটমসফিয়ারিক আর আর্থের হিট ব্যালেন্সটা মেনটেন হয়। এখানে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে মেকানিজম অফ সোলার অ্যান্ড টেরেস্ট্রিয়াল রেডিয়েশন ইজ নট অ্যাজ সিম্পল অ্যাজ মেনশন। এটা কিন্তু একটা সিম্পল হিসাব এতক্ষণ আমরা আলোচনা করলাম, কিন্তু মোটেই এই হিসেবটা অতটা সহজ সরল নয়। রাদার ইট ইজ হাইলি কমপ্লেক্স। কেমন? ফর এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পাই, নট অল এনার্জি রিসিভড বাই দ্য অ্যাটমসফিয়ার ফ্রম দ্য সান and the earth is radiated directly to the space. Rather, a sizable amount of energy received by the atmosphere is counter radiated to the earth's surface, which is again radiated to the space and the atmosphere. এই প্রক্রিয়াটা বারবার চলতে থাকে। কিছুটা পরিমাণে সূর্যরশ্মি আসছে, ভূপৃষ্ঠ উত্তপ্ত হচ্ছে, ব্যাক করছে, আবার সেটা কিছুটা ফিরে আসছে, কিছুটা ব্যাক করছে, আবার যেটা ফিরে আসছে সেটা আবার উত্তপ্ত করে আবার কিছুটা ব্যাক করছে, আবার কিছুটা ফিরে আসছে। এইভাবে চক্রাকার পথে বা একটা জটিল পদ্ধতির মাধ্যমে আর্থ তার অ্যাটমসফিয়ারিক এবং টেরেস্ট্রিয়াল হিট ব্যালেন্সটাকে মেনটেন করার চেষ্টা করে। আর্থের হিট সোর্সগুলো কি কি? জিওথার্মাল এনার্জি, এটা হচ্ছে পৃথিবীর নিজস্ব সোলার এনার্জি, যেটা আমরা সূর্য থেকে লাভ করি। হিট বাজেট কিভাবে মেনটেন হচ্ছে? হিট বাজেট হচ্ছে ওয়েভলেন্থ যেটা থাকছে সেইটা সূর্য থেকে আগত সৌররশ্মির ওয়েভলেন্থ আর পৃথিবীর নিজস্ব যে ওয়েভলেন্থ, এই দুটোর মধ্যে একটা পার্থক্য। একটা হচ্ছে শর্ট ওয়েভ সোলার রেডিয়েশন আর একটা হচ্ছে লং ওয়েভ টেরেস্ট্রিয়াল রেডিয়েশন। এই লং ওয়েভ টেরেস্ট্রিয়াল রেডিয়েশনের বেশিরভাগটাই হচ্ছে অদৃশ্য, কারণ এটা ইনফ্রারেডের মাধ্যমে হয়, যেটা আমাদের চোখ দেখতে পায় না, কিন্তু সূর্যের আলোটাকে আমরা দেখতে পাই, এই জন্য এটাকে ভিজিবল লাইট বলা হচ্ছে। এই ডায়াগ্রামটার মাধ্যমে, এই ডায়াগ্রামটাকেও কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই ডায়াগ্রামটার মাধ্যমেও আমরা পৃথিবীর হিট ব্যালেন্স বা অ্যাটমসফিয়ারিক হিট ব্যালেন্সটাকে কীভাবে মেনটেন হচ্ছে সেই মেনটেনের হিসেবটাকে আমরা দেখাতে পারি।
এটা গেল আমাদের আর্থের হিট ব্যালেন্স, অর্থাৎ সেকেন্ড যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারটা, অর্থাৎ ইনসুলেশন অ্যান্ড হিট ব্যালেন্স, এই চ্যাপ্টারটা আমাদের শেষ হলো। তাহলে আমরা এই 3 দিনে শেষ করলাম 2টো চ্যাপ্টার। বলো এবার কোনো প্রশ্ন আছে কিনা বলো। আচ্ছা স্যার, বলছি যে এখান থেকে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে? কি কোশ্চেন আসতে পারে? সাধারণত শুধুমাত্র হিট ব্যালেন্স থেকে বড় প্রশ্ন আসে না, 5 নম্বরের প্রশ্নই বেশিরভাগ ক্ষেত্রে আসে। তবে অনেকে যদি 5 নম্বরে হিট ব্যালেন্সের প্রশ্নটা আসে তবে বলবে যে ডেসক্রাইব দ্য হিট বাজেট অফ দ্য অ্যাটমসফিয়ার অথবা ডিসকাস দ্য হিট বাজেট অফ দ্য আর্থ সারফেস, এরকমভাবে আসতে পারে, অথবা ডিসকাস দ্য হিট ব্যালেন্স, এইভাবেও আলোচনা করতে দিতে পারে। হিট ব্যালেন্স অফ যদি আর্থ দেয়, হ্যাঁ হিট ব্যালেন্স অফ দ্য আর্থ যদি দেয় তাহলে কিন্তু আমাদের আর্থ সারফেস আর অ্যাটমসফিয়ার দুটোকেই মেনশন করতে হবে। যদি অ্যাটমসফিয়ার বলে দেয় আলাদা করে তাহলে শুধু অ্যাটমসফিয়ারটা লিখতে হবে। যদি আর্থ সারফেস বলে দেয় বা টেরেস্ট্রিয়াল বলে দেয় তাহলে কিন্তু শুধু আর্থ সারফেসটাকে আমাদের মেনশন করতে হবে। এক্ষেত্রে আমাদের উত্তরটা লিখতে হবে আমাদের ওই টেবিলটা যেভাবে আছে ওই টেবিলটাকে দিয়ে তারপরে যেভাবে আমি ডেসক্রিপশনটা দিলাম সেই ডেসক্রিপশনের মাধ্যমে আমাদের উত্তরটাকে লিখতে হবে। আচ্ছা স্যার, আর স্যার বলছি যে যদি মানে এইরকম ধরনের কোয়েশ্চেন আসলে চার্ট আর লেখা দুটোই কি বলতে হবে? যদি 10 নম্বরে ধর দিয়ে দিল কোনো কারণে যে হিট বাজেট সম্পর্কে আলোচনা করো, তাহলে কিন্তু ডায়াগ্রাম, চার্ট, ডেসক্রিপশন তিনটেই দিতে হবে। ডায়াগ্রাম যেটা তুমি শেষে দেখালাম সেই ডায়াগ্রামটা, অথবা তোরা যদি অন্য কোনো বইতে পাস ডায়াগ্রাম যেটা বোঝা সহজ সেই রকম ডায়াগ্রামও দিতে পারি, নট নেসেসারিলি যে আমি যেটা দেখালাম সেটাই দিতে হবে। বিভিন্ন রকম বইতে দেখবি বিভিন্ন রকমভাবে আলোচনা করা আছে। এই আলোচনার অংশটুকু নিজেরা পড়বি, যেভাবে যেভাবে বুঝতে পারবি, বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করবি, সেইভাবেই উত্তরটাকে তৈরি করবি। উত্তরটা তৈরি করা লেখা সম্পূর্ণরূপে স্টুডেন্টের উপর নির্ভর করছে সে কিভাবে ভালোভাবে কোনটা গ্রহণ করতে পারছে। হয় আমার পড়ানোটা কিছুটা পরিমাণে গ্রহণ করা গেল, কিছুটা পরিমাণ বই থেকে হতে পারে, কেউ কারো কারো ক্ষেত্রে এটা হতে পারে যে সে শুধুমাত্র বই থেকে পড়েই তার উত্তরটাকে তৈরি করতে পারলো, কোনো প্রবলেম নেই সেখানে। যার সুবিধা মতো সে কাজটা করবে। স্যার আপনি ডায়াগ্রামের স্লাইডটা দেখাবেন? দেখাচ্ছি। এই এই স্লাইডগুলো সবই নেট থেকে নেওয়া, এগুলো সবই রয়েছে নেটে। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার আপনি যে কোশ্চেনগুলো একবার বলুন না প্লিজ। কোশ্চেনগুলো প্রথমে তো হতে পারে 5 নম্বরের যদি হয় তাহলে সেটা হবে ডেসক্রাইব দ্য হিট ব্যালেন্স অফ দ্য অ্যাটমসফিয়ার, শুধু এরকম প্রশ্ন হতে পারে 5 নম্বরে। ডেসক্রাইব দ্য টেরেস্ট্রিয়াল হিট ব্যালেন্স, এরকমও প্রশ্ন হতে পারে। ডেসক্রাইব দ্য হিট ব্যালেন্স অফ দ্য আর্থ যদি বলে তাহলেও এটা হতে পারে। এক একটা ক্ষেত্রে উত্তরটা এক এক রকম। শুধু টেরেস্ট্রিয়াল বললে শুধু টেরেস্ট্রিয়ালটা লিখবো, শুধু অ্যাটমসফিয়ার বলে শুধু অ্যাটমসফিয়ারটা লিখবো, যদি আর্থ বলে তাহলে অ্যাটমসফিয়ার টেরেস্ট্রিয়াল দুটোই লিখবো। আচ্ছা স্যার, আপনি যে বললেন আমরা দুটো আইসিজের মিডিলে আছি, হ্যাঁ, তো স্যার নেক্সট আইসিজটা আসতে মানে এটা কতদিন সময় এটা লাগে? কতদিন সময় লাগে মানে তুই তো দেখতে পাবোই না, মানে তুই দেখতে পাবি কিনা আমি জানি না, আমি তো দেখতে পাবোই না, আমাদের নাতিপুতিরাও দেখতে পাবে না, কারণ এখনো সম্পূর্ণরূপে অ্যান্টার্কটিকার বরফগুলো গলে যেতে আর একটু অনেক সময় লাগবে। এবং আমরা যদি ঠিকমতো থাকি মানে হচ্ছে হিউম্যান রেস যদি ফসিল ফুয়েলের কম্বাশনটা যদি ঠিকঠাক মানে মেনটেন করে চলে আইসিজ আসতে সময় লাগবে। যদি পৃথিবী ক্রমশ তাপটা বাড়তে থাকে, আমরা এখানে দেখলাম না পৃথিবীর নিজস্ব কিছু তাপ রয়েছে, এবার এই নিজস্ব কিছু তাপ পৃথিবী নিজে তৈরি করছে তার জিওথার্মাল এনার্জি। আমরা যখনই ফসিল ফুয়েলগুলো জ্বালাচ্ছি তখনও কিন্তু আমরাও কিছুটা পরিমাণে হিট সোর্স অ্যাটমসফিয়ারে যোগ করে দিচ্ছি।
তাহলে এই কোভিড পিরিয়ডে বলছে যে পলিউশন ফ্রি হয়ে যাচ্ছে পৃথিবী, কারণ আমরা বেশি পরিমাণে গাড়ি ব্যবহার করছি না, কলকারখানাগুলো অনেকটাই বন্ধ, ফলে আমাদের হিট সোর্সটা কমে গেছে, ফলে অ্যাটমসফিয়ারও কিন্তু কিছুটা পরিমাণে আমি অ্যাটমসফিয়ারে বলছি যে সারা পৃথিবীর পরিপ্রেক্ষিতে যদি আমি ভাবি, তাহলে অনেকটা পরিমাণেই কিন্তু তাপের সোর্সটা রিডাকশন হয়েছে। তাহলে তাপের সোর্সে রিডাকশন হলে অ্যাটমসফিয়ারিক উত্তপ্তটা কম হবে, অ্যাটমসফিয়ারিক উত্তপ্ত কম হলে বরফ কম গলবে। সেই কারণে পৃথিবী নিজস্ব সিস্টেমের মাধ্যমে চলে, তো সে নিজস্ব সিস্টেমের মাধ্যমে সে মেনটেন করে নেওয়ার চেষ্টা করে তার টোটাল আর্থ সিস্টেমটাকে। আচ্ছা, স্যার বল। স্যার বলছিলাম যে একটা জায়গায় ওই বাজেটের একটা ইকুয়েশন ছিল না, ওইটা একবার একটু বলবেন? ইকুয়েশন? এই স্লাইডটার আগের স্লাইড, এইটা স্যার। এইটা এইটা এরপরেরটা। এরপরে তো ছবি, হ্যাঁ। এটা নাকি? না এই ছবি না, এই ছবিটার আগেরটা। এইগুলো? এইটাই। এটা কোনো ইকুয়েশন নয়। বলবেন আমরা কতটা মানে এটা কতটা এই যে জিওথার্মাল এনার্জি, জিওথার্মাল এনার্জিটাকে আচ্ছা। আমরা লাভ করছি 0.1 ক্যালোরি কতটুকু জায়গায়? পার সেন্টিমিটার স্কোয়ার জায়গায়। কতক্ষণ ধরে? প্রত্যেক দিন 0.1 ক্যালোরি পার সেন্টিমিটার স্কোয়ার পার ডে। এটা ইকুয়েশন না, এটা একটা প্রত্যেকটা দিনে আর্থ সারফেসের কতটা বড় তার প্রত্যেকটা স্কোয়ার সেন্টিমিটারে আমরা 0.1 ক্যালোরি পাই। তাহলে আর্থের টোটাল সারফেসের রেসপেক্টে আমরা কতটা এনার্জি পাই এবার ভেবে দেখ। জিওথার্মাল এনার্জির পরিমাণটা কতটা কম যদি আমরা সোলার এনার্জির অ্যামাউন্টটা দেখি। সোলার এনার্জির অ্যামাউন্ট হচ্ছে 28800.1 ক্যালোরি পার সেন্টিমিটার স্কোয়ার বা প্রত্যেকটা বর্গ সেন্টিমিটারে প্রত্যেক দিন। তাহলে আমাদের পৃথিবীর আর্থ সিস্টেমের মেনটেনের ক্ষেত্রে সোলার এনার্জিটা কতটা গুরুত্বপূর্ণ, আমরা এই অ্যামাউন্ট অফ এনার্জি রিসিভড বাই দ্য আর্থ এটা কিন্তু আমরা বুঝতে পারছি। অর্থাৎ পৃথিবী, আমরা গর্ব করে বলছি পৃথিবীর নিজস্ব তাপও তো আছে, কিন্তু সূর্যের তাপের পরিপ্রেক্ষিতে সে কোন জায়গায় আছে দেখ। মানে 1%ও নয়, 0.1 ক্যালোরি, মানে 1 ক্যালোরিও নয়। তবে জায়গাটার পরিমাণ দেখ, একটা ছোট্ট 1 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার একটা যদি ঘর দেখি, সেইটুকু জায়গায় 0.1 ক্যালোরি। এবার আর্থ সারফেসে কতগুলো 1 সেন্টিমিটারের স্কোয়ারের ঘর আছে? অনেক, লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়নস। তো এবার টোটাল অ্যাকুমুলেট এনার্জির পরিমাণটা কিন্তু অনেকটা। এখানে একটা ছোট্ট জায়গার হিসেবটা দেওয়া আছে। এবার সোলার এনার্জিটা ভেবে দেখ, আমরা আর্থের এনার্জি নিয়ে মাতামাতি করলাম, সোলার এনার্জি হচ্ছে 28800 ক্যালোরি পার সেন্টিমিটার স্কোয়ার পার ডে। তাহলে আর্থ সারফেসের যতটা অংশ, অর্ধেকটা অংশ প্রত্যেকটা সময় আলোকিত থাকে, সেই আলোকিত অর্ধাংশ কতটা পরিমাণ সোলার এনার্জি রিসিভ করে। বোঝা গেল? এটা হচ্ছে ইকুয়েশন নয় কোনো, আমরা কতটা এনার্জিটা পাচ্ছি সেটার একটা ডেসক্রিপশন, এটা একটা স্টেটমেন্ট। আর স্যার বলছিলাম যে ওই যে চার্টটা আছে না, ওই চার্টটার একটা জায়গায় নেটওয়ার্ক প্রবলেমের জন্য শুনতে পাইনি, একটু স্লাইডটা দেখাবেন? ওই আউটগোয়িং
লং ওয়েভ টেরিস্ট্রিয়াল রেডিয়েশন অ্যান্ড হিট ব্যালেন্স এই জায়গাটায় না মানে শুনতে পাইনি নেটওয়ার্ক প্রবলেমের জন্য। এই জায়গাটা শুনতে পাওয়া যায়নি। তাহলে এই জায়গাটা বুঝতে গেলে আমাদের প্রথম যে ঘরটা রয়েছে 1 নম্বর, সেই ঘরটাতে আমাকে যেতে হবে যে 51টা এলো কোথা থেকে। 51টা এলো হচ্ছে রিমেইনিং অ্যামাউন্ট অফ সোলার রেডিয়েশন অ্যাভেলেবেল ফর আর্থ অ্যান্ড ইটস অ্যাটমসফিয়ার, এটা হচ্ছে 65%, অর্থাৎ অ্যালবেডো 35%, সেটাকে যদি 100 থেকে বাদ দিয়ে দিই পড়ে রইল 65%। তার 51% এর কথা 2 নম্বরটাতে বলা হয়েছে। এই 51 আর 65 এর মধ্যে পার্থক্য হচ্ছে 14%। সেই 14% কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর যে পয়েন্টটা আছে সেই 3 নম্বরে বলা রয়েছে, অর্থাৎ 14% কিন্তু হারিয়ে যায়নি। আমাদের এখানে কোনো পার্সেন্টেজ হারিয়ে যাবে না, প্রত্যেকটা অংশই থাকতে হবে। মনে হচ্ছিল 65 থেকে 51 হয়ে গেল 14%, যে গেল কোথা সে এত কিছু বললই না। আসলে তা নয়, এই অংশটা আমরা দেখতে পাচ্ছি আমাদের 3 নম্বর পয়েন্টের যে ছোট হাতের এ পয়েন্টটা রয়েছে সেখানে রিসিভ থ্রু অ্যাবজর্পশন অফ ইনকামিং শর্ট ওয়েভ সোলার রেডিয়েশন। ইনকামিং শর্ট ওয়েভ যেটা সূর্য থেকে আসছে, সেই সূর্য রশ্মিটাও কিছু পরিমাণে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে, সেটার হিসেবটা 1 নম্বরের ওই 51%-এর মধ্যে দেওয়া নেই। টেরেস্ট্রিয়াল হিট রিসিভড 34%, রিসিভ থ্রু ডিফিউজ লাইট 17%, এই দুটো মিলে হলো 51%। পেলাম 51%। এবার যেহেতু হিট ব্যালেন্সটা মেনটেন করতে হবে, তাহলে আমাকে 51% আবার ফিরিয়ে দিতে হবে। তাহলে কিভাবে ফিরিয়ে দেব? লস্ট থ্রু ডাইরেক্ট রেডিয়েশন, সরাসরি ফিরে যাবে। কনভেকশন আর টার্বুলেন্স প্রক্রিয়ার জন্য ব্যয় হবে 9%, আর ইভাপোরেশনের জন্য ব্যয় হবে 19%। তাহলে যা রিসিভ করলাম সেটাকে ব্যয় করতে হবে, অর্থাৎ আয় আমাদের 51% হলো, আমাদের ব্যয়ও 51% করতে হবে। তাহলে এই ব্যয়টা যখনই করলাম, আয় ব্যয়ের হিসেবে নিটফল হয়ে গেল 0। আবার যে 51%-এর হিসেবটা আমরা 14%, 65 থেকে 51 বাদলে 14%, সেই 14%-এর হিসেবটা আমরা 3 নম্বরে নিয়ে এলাম, যেটা অবশ্যই উপস্থিত ছিল 1 নম্বর পয়েন্টের বড় হাতের সি যে অংশটা রয়েছে সেখানে, অর্থাৎ রিসিভ থ্রু অ্যাবজর্পশন অফ ইনকামিং সোলার রেডিয়েশন বাই ওজোন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন অ্যান্ড ওয়াটার মলিকিউল। এই যে 14%, এখানে 14% যেটা হারিয়ে গেছিল, সেই 14%টা এখানে রয়েছে। ঠিক এই 14%টাই আবার এখানে গিয়ে মেনটেন হয়ে আমাদের নিটফল 0-তে পর্যবসিত হয়েছে। এইভাবে আর্থ সারফেস আর অ্যাটমসফিয়ার হিট ব্যালেন্সটাকে মেনটেন করে। থ্যাংক ইউ স্যার। কি হলো? বলো, কোনো প্রশ্ন আছে আর? হুম, বল, কে বলছি? রূপালী নাকি অনুশ্রী? শোনা যাচ্ছে না অনুশ্রী, শব্দ কেটে গেল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বল, হ্যালো। শোনা যাচ্ছে এবার, বল। আমি বেরিয়ে গেছিলাম, আপনি কি তারপরে কিছু বলেছিলেন? শোনা গেল না।
ঠিক মতো শোনা যাচ্ছে না। তাহলে আর কোনো প্রশ্ন নেই, তাহলে এরপর আমি তাহলে ক্লাসটা শেষ করব এবং রোল কল করব। প্রশ্ন আছে কিনা বলে ফেলো। স্যার অনুশ্রী কথা শোনা যাচ্ছে না রে। তাহলে এখানে আমি ক্লাসটা শেষ করছি, এই ক্লাসটা শেষ করার পরে আমি রোল কল করব।